বাবাডি বাবাডি। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ। আগের দিন দেখো আমি তোমাদের যে ভয়েস রিকোয়েস্টটা ডিরাইভ করেছিলাম, তারপর ভয়েস রিকোয়েস্টে ইন্ডিকেটেড ফর্ম কি সেটা বলেছিলাম। সেখান থেকে কোনো একটা আননোন লিকুইডের আমরা এই যে ভিসকোসিটির মান কিভাবে ডিটারমাইন করবো, তারপর সেটাই বলছিলাম যে আমাদের এবার প্র্যাকটিক্যালটা বলতে হবে, কারণ এটা ইমিডিয়েটলি প্র্যাকটিক্যাল আছে। দেখো আমি হেডিংও দেখো দিয়েছি কি যে ডিটারমিনেশন অফ ইটা বা ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অফ এ লিকুইড বাই অসওয়ান ভিসকোমিটার। এটা আমাদের প্র্যাকটিক্যাল কিন্তু সেকেন্ড সেমিস্টারে করতে হবে। আমরা দেখো পয়েন্ট্রি সমীকরণ থেকে কি পেয়েছিলাম যে ফ্রম পয়েন্ট্রি ইকুয়েশন পি পয়েন্ট্রি ইকুয়েশন, দেখো আমরা এটা পেয়েছিলাম কি যে এটা সমান পাই পি আর টু দি পাওয়ার 4t বাই 8vl। এবার এই সমীকরণে দেখো কি, যদি আমি দেখো এই যে ক্যাপিটালটাকে যদি আমি ভার্টিক্যাল কন্ডিশনে রাখি, তাহলে প্রেসারটাকে আমরা রিপ্লেস করে এইচ রো জি বলতে পারি। তাহলে at the vertical condition of the capillary কি হয় যে at the vertical condition of the capillary, vertical condition of the capillary, তখন দেখো প্রেসার সমান এইচ রো জি। তাহলে এখান থেকে দেখো এটা সমান আমরা পাই এইচ রো জি আর টু দি পাওয়ার 4t বাই 8vl। এই ফর্মুলাটা আমরা দেখো শেষ পর্যন্ত পেয়েছিলাম। এবার দেখো এখান থেকে আমরা এবার অসল ভিসকোমিটারটা ব্যবহার করছি। তখন কিভাবে করি যে অসল ভিসকোমিটারটা এইরকম দেখতে কি বলতো, যে এখানে একটা সরু দেখো একটা গ্লাস টিউব আছে, যে একটা গ্লাস টিউব এরকম, এখানে একটা রিজার্ভার থাকে, এখানেও দেখো একটা লম্বা গ্লাস টিউব একটা আছে, গ্লাস টিউব, আর এখানেও একটা লম্বা এরকম গ্লাস টিউব আছে। আর ভালো করে দেখলে দেখতে পাবে কি যে এখানে একটা রিজার্ভার আছে, মানে গোল অংশ, এখানেও দেখবে একটা রিজার্ভার আছে। এবার এই অংশটা এরকম বেঁকে দেখবে এখানে কানেক্টেড, এই অংশটা দেখো এরকম ভাবে বেঁকে এখানে কানেক্টেড, এইটা দেখো ওপেন। তুমি ভালো করে চোখ রাখলে দেখতে পাবে কি যে এই পোর্শনটা একটা সরু ক্যাপিলারি বর্তমান। তার কারণ কি ক্যাপিলারি টিউব দেওয়া হয়েছে যাতে করে কিনা আমরা স্ট্রিম লাইন ফ্লো বা ল্যামিনার ফ্লো হয়। তুমি এটাকে দেখো, এইটি হচ্ছে অসল ভিসকোমিটার। তুমি এটাকে দেখো ক্ল্যাম্প দিয়ে এটাকে ভার্টিক্যালি ক্ল্যাম্প করো। ভার্টিক্যালি রাখলে কি হবে, আমরা প্রেসারটাকে দেখো এইচ রো জি বলতে পারবো। এবার এখানে দেখবে এই রিজার্ভারের উপরে এবং নিচে তুমি তোমার সুবিধা মতো দুটো মার্ক করে নিও। এটা ধরো বললাম, এটা বললাম এ দাগ, এটাকে বললাম বি দাগ। এই এ থেকে বি দাগ এটা কি, এটা দেখো আমার আয়তন, এই আয়তনটাকে আমি VML বললাম, ঠিক আছে। আর কি দেখো এখানে একটা রিজার্ভার বি আছে, এখানে একটা রিজার্ভার এ আছে। আমি এই যে ক্যাপিলারিটা দেখো এখানে ইউজ করেছি, এই ক্যাপিলারিটার লেন্থ আমি এল এবং এর রেডিয়াসটা আমি ক্যাপিটাল আর কনসিডার করলাম।
তাহলে দেখো তো আমরা উপরে ওই সমীকরণটাকে এখানে প্রয়োগ করব। তুমি ধরো ইনিশিয়ালি যে একটা নোন লিকুইড নিয়েছো, দেখো আমি এখানে বলেছিলাম যে রিলেটিভ মেথড ব্যবহার করবো। একবার নোন একটা ওয়াটার আর একবার আননোন একটা লিকুইড নিচ্ছি। তাহলে নোন লিকুইডের জন্য দেখো এটাকে যদি আমি 1 নম্বর দিয়ে ডিনোট করি, আননোনটাকে 2 নম্বর দিয়ে, তাহলে এর ক্ষেত্রে দেখো আমরা এই যে উপরের সমীকরণ অনুযায়ী ভিসকোসিটি কোএফিসিয়েন্ট এটা 1 এটা হয়, এর ডেনসিটি ρ1 এর ρ2 হয়, ফ্লো টাইপ T1 আর T2 হয়। তাহলে এখান থেকে দেখো আমরা এটা 1 সমান কি পাই এইচ রো 1 জি আর টু দি পাওয়ার 4 T1 বাই এইচ ভি এল। এখানে দেখো এইচটাকে আমি ফিক্স রেখেছি। এইচটা কি জিনিস সেটা আমি একটু ভেঙে বলবো। আর একই রকম ভাবে এটা টু দেখো আমরা পাই এইচ রো 2 জি আর টু দি পাওয়ার 4 T2 বাই এইচ ভি এল আমরা পেতে পাই। এখানে দেখো আমি রেডিয়াস এবং ভলিউম লেন্থ দেখো ফিক্স রেখেছি। কারণ কি আমি একই ভিস্কোমিটার ব্যবহার করছি। দেখো এখানে কি যেহেতু সেম ভিস্কোমিটার ইজ ইউজড, আমি একই। সো এই রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি, তার লেন্থ, এগুলো দেখো, বা ওই যে এ থেকে বি দাগ পর্যন্ত লিকুইডটা রান করাতে কত ভলিউম ভি, এগুলো দেখো কি আর এল ভি, এগুলো দেখো প্রত্যেকটাই ফিক্স থাকে। ঠিক আছে, এবার কি, এবার এখানে দেখো এইচটাকে আমি ফিক্স রাখছি। এইচটা অ্যাকচুয়ালি কি ঘটনা বলো তো। ধরো তুমি প্রথমে ওয়াটার এখান থেকে নিলে, ভালো করে দেখো যে ওয়াটার নিলে, নেওয়ার পর তুমি দেখো মুখে করে টেনে এদিকে লিকুইডটাকে তুললে। লিকুইড যখন এ দাগের উপরে উঠে গেল, এখানে লিকুইডটা এসছে, তুমি এবার টানা বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে তুমি এবার কি করো, ওটা ফ্রিলি ফল করতে দাও। লিকুইড দেখো অটোমেটিক্যালি এদিকে নামছে, লিকুইড লেয়ারটা নামতে নামতে যখন এই এ দাগ টাচ করলো, তখন তুমি কি করো যে স্টপ ওয়াচটাকে অন করো। এই যে যখন তুমি স্টপ ওয়াচটা অন করলে, দেখো এইখানে লিকুইড এই উচ্চতায় আছে, আর এই প্রান্তে বরফ বলছি লিকুইডটা এই উচ্চতায়, এই লেভেলে আছে। তাহলে সম উচ্চতাশীলতা ধর্ম বজায় রাখার জন্য এই লিকুইডটা দেখো এই দিকে নামবে আর এইটা উপর দিকে উঠবে। তাহলে দেখো আমরা এখানে হাইট ডিফারেন্স কত, এই আমি পড়াতে পারবো কিনা জানি না, মেঘ উঠছে প্রচুর, বুঝলে, এখানে ভালো মেঘ টেঘ ডাকছে বা মেঘ উঠছে দেখছি, যে সেরকম হয় আমি বন্ধ রাখবো, বুঝলে। দেখো এখানে অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট যখন দেখো এই হাইট ডিফারেন্স আছে, মানে এই দিকে দেখো লিকুইডটা এই উচ্চতায় আছে, যখন আমি স্টপ ওয়াচ অন করছি, তখন এই দুটোর মধ্যে হাইট ডিফারেন্সটাকে আমি দেখো H1 কনসিডার করলাম। কোনটা, যে এখান থেকে এই হাইটটাকে আমি H1 বলছি। এবার দেখো লিকুইডটা ফ্রিলি ফল করছে, ফ্রিলি ফল করতে করতে যখন ডি দাগ পেরিয়ে গেল, তখন আমি স্টপ ওয়াচটাকে অফ করলাম। আর সেই সিচুয়েশনে এখানে লিকুইডটা এই হাইটে এলো, তাহলে এখানে দেখো হাইট ডিফারেন্স H2, এইটাকে আমি H2 বললাম। ইনিশিয়াল কন্ডিশনে দুটো দুটো যে দুটো বাহুতে হাইট ডিফারেন্স H1 ছিল, আর দ্য ফাইনাল কন্ডিশন যখন আমি স্টপ ওয়াচটা অফ করছি, তখন হাইট ডিফারেন্স দেখো H2। তাহলে এই H1 এবং H2 যে গড় মান, সেই গড় মানটাকে আমরা এখানে H কনসিডার করছি, বুঝতে পারলে। তার মানে কি আমাকে এইচটাকে ফিক্স রাখতে হলে সেম ভলিউম অফ ওয়াটার এবং আননোন লিকুইড আমাকে ইউজ করতে হবে। সবার ওকে কি বললাম? স্যার H1 আর H2টা একবার বলে দিন। যে H1 হচ্ছে কি, যখন তুমি
স্টপ ওয়াচ অন করছো তখন কোথায় বাঁ দিকের বাহুতে লিকুইডটা এই উচ্চতায় আছে আর ডান দিকের বাহুতে লিকুইডটা এই যে পোর্শনে আছে। তাহলে এই হাইট ডিফারেন্সের জন্য লিকুইডটা কি হয়, সম উচ্চশীলতা ধর্ম বজায় রাখার জন্য এদিকে নামে এদিকে দেখো উঠবে। তার মানে এখানে হাইট ডিফারেন্স দুটো বাহুর মধ্যে H1। আর একটা ফাইনাল কন্ডিশন যখন আমি স্টপ ওয়াচটাকে অফ করলাম, মানে লিকুইড যখন বি না ক্রস করলো, তখন দেখো এখানে তো লিকুইডটা উপর থেকে উঠতে উঠতে দেখো ওই জায়গায় গেছে। তাহলে এখানে দেখো হাইট ডিফারেন্স মাত্র এইটুকু। তাহলে এখানে এটাকে আমি H2 বলছি। তাহলে ইনিশিয়াল কন্ডিশনে হাইট ডিফারেন্স H1, ফাইনাল কন্ডিশনে হাইট ডিফারেন্স H2, তার যে গড় মান অ্যাভারেজ ভ্যালু সেটাকে আমি H বললাম। বুঝেছি স্যার। তাহলে কাজ করো, এইটা নেট দে। নেট চলে গেছে। এই দেখতে পাচ্ছ, ও স্যারের নেট দেখা চলে যাচ্ছে? গেছে। স্যারের নেট চলে না গেছে। স্যার কিছু দেখা যাচ্ছে দেখা না। যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। কিছু দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে এখানে মেঘ উঠেছে, তাই লোডশেডিং হয়ে গেছে। আমি ফোনে নেটওয়ার্ক অন করলাম, দাঁড়াও একটু ওয়েট করো। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার যাচ্ছে। Please। তাহলে দেখো আমি এখানে যদি সেম ভলিউম অফ লিকুইড ইউজ করি, তাহলে দেখো ওয়াটার এবং আর্ননের জন্য হাইট ডিফারেন্সটা দেখো সেম থাকবে। যে if we use same volume of water and unknown liquid, ওয়াটার এবং আর্নন লিকুইডের ভলিউম যদি সেম হয়, দেন অ্যাভারেজ যেটা হাইট এই যেটাকে দেখো আমরা H1 প্লাস H2/2 ইজ দেখো অলসো ফিক্স থাকে। তাহলে আমাকে সেম ভলিউম ইউজ করতে হবে। তাহলে দেখো এই ফর্মুলা থেকে আমরা কি পাচ্ছি, তাহলে দেখো আমরা এই eta2/eta1 সমান দেখো ρ2T2/ρ1T1। তাহলে এখান থেকে অন আমরা এক নম্বর লিকুইড যদি ওয়াটার হয়, কি এক নম্বর লিকুইড দেখো যদি আমি ওয়াটার নিই, আর দু নম্বরটা যদি একটা আননোন লিকুইড হয়, তাহলে দেখো এটা আননোন সমান এটা ওয়াটার। এখানে রো আননোন বাই রো ওয়াটার ইন্টু টি আননোন বাই টি ওয়াটার আমার ওয়ার্কিং ফর্মুলা এই প্র্যাকটিক্যালের জন্য। তাহলে এখানে দেখো প্রত্যেকটা জানতে হবে কি, যে ইফ আমি এই যে এটা ওয়াটার পুরো আননোন, পুরো ওয়াটার টি আননোন, টি ওয়াটার আর নন দেন এটা আননোন, এটা আমরা ক্যান বি ডিটারমাইন। ওকে, এবার প্র্যাকটিক্যালটা একটু বলবো, বলবে। ওকে,
এই সব ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে প্র্যাকটিক্যালটা অ্যাকচুয়ালি করা হয় কিভাবে, তোমাকে একটা আননোন টেকনিক দিয়ে দেওয়া হয়। আমি ধরো এরকম বলছি যে আমি তোমাকে পুরোটাই বলছি যে এরকম যে প্রসিডিওর কি, যে প্রথমে তোমাকে এটা প্রিপেয়ার করতে হবে, যদিও এটা প্র্যাকটিক্যালের সময় তোমাকে সাপ্লাই করা হবে, যে প্রিপেয়ার এই 10% W/V। আমি ধরো সুক্রোজ সলিউশন তোমাকে দিয়েছি, খেয়ে কেউ দেখো না যে একটু মিষ্টি মিষ্টি হয় সুক্রোজ, তো তাহলে প্রিপেয়ার 10% W/V সুক্রোজ সলিউশন। সুক্রোজ সলিউশন মানে আমি ধরো একাধিক সলিউশন বানাচ্ছি প্র্যাকটিক্যালটা আরো ভালোভাবে করবো বলে। ধরো আমি এই আরো কিছু কনসেন্ট্রেশন বলি, যে প্রিপেয়ার প্রিপেয়ার এই যে তোমাকে বললাম ধরো 4%, 6%, 8%, 10% W/V সুক্রোজ সলিউশন সেপারেটলি। এই সলিউশন গুলোর মানে কি? এই W/V মানে হচ্ছে কি যে 100 ml সলিউশন কন্টেন্ট, এইটারই মানে যে 100 ml সলিউশন কন্টেন্ট 10 গ্রাম সুক্রোজ। ঠিক আছে, মানে তুমি 100 ml সলিউশনে 10 গ্রাম সুক্রোজ থাকবে, এইটা কি বলবো আমরা যে 10% সুক্রোজ সলিউশন। এটা কিভাবে তুমি তৈরি করবে? এটাকে তৈরি করার নিয়ম হচ্ছে, দেখো তুমি এই রকমের ভলিউমেট্রিক ফ্লাক্স নেবে। এটা দেখো একটা ভলিউমেট্রিক ফ্লাক্স, এটা 100 ml ভলিউমেট্রিক ফ্লাক্স। ভলিউমেট্রিক ফ্লাক্স এটা দেখো একটা মার্ক করা আছে এই পর্যন্ত, যেটাকে আমরা 100 ml বলি। এবার তুমি একটা বিকাল এই ফানেল নিয়ে তুমি একটা ফানেল মুখে দিয়ে দাও, যে মুখে একটা ফানেল লাগিয়ে যাতে লস না হয়, তুমি প্রথমে এখানে এই 10 গ্রাম সুক্রোজ আগে নিয়ে নাও। তো সুক্রোজটা এখানে চলে এলো সলিড। এবার তুমি এখানে অল্প অল্প করে ওয়াটার যোগ করে সলিউবল করো, করে তুমি এই আপ টু দা মার্ক, এই মার্ক পর্যন্ত তুমি ওয়াটার দিয়ে ভর্তি করে দাও। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, 100 ml সলিউশনের মধ্যে দেখো আমার 10 গ্রাম সুক্রোজ হইল। তাই এটাই এইভাবে আমরা সলিউশন গুলো তৈরি করব। তাহলে আমরা এরকম দেখো বল যে এই যে সলিউশনটা আমরা তৈরি করছি কিভাবে, যে ইনিশিয়ালি এইটা তৈরি করা হয়, দেখো ইনিশিয়ালি 10 গ্রাম সুক্রোজ, ইনিশিয়ালি 10 গ্রাম সুক্রোজ দেখো was taken and in 100 ml volume। দেখা যাচ্ছে? স্যার কিছু শোনা যাচ্ছে না। তারা লোডশেডিং হয়ে গেছে, এই ডিস্টার্ব হচ্ছে, মেঘ উঠেছে, ডিস্টার্ব হচ্ছে। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে ইনিশিয়ালি 10 গ্রাম সুক্রোজ ওয়াজ টেকেন ইন 100 ml ভলিউমেট্রিক ফ্লাক্স, তুমি টিআইসি ভলিউমেট্রিক ফ্লাক্স তুমি আগে 10 গ্রাম নিলে, দেন add water up to the mark পর্যন্ত তুমি ওয়াটার যোগ করো। দেন তাহলে যে সলিউশনটা পেলাম, the solution obtained is called the solution obtained, এটা কি is 10% W/V সুক্রোজ সলিউশন। তার কারণ দেখো 100 ml দ্রবণের মধ্যে এক্স্যাক্টলি 10 গ্রাম সুক্রোজ আছে,
তাহলে এইটা তোমাকে প্রথমে তৈরি করে নিতে হলো, ঠিক আছে? এবার কি, যে এইটা তৈরি করার পর তুমি এবার অসম বিস্কোমিটারের সাহায্যে তুমি এবার এই যে বিস্কোমিটারের সাহায্যে একবার ওয়াটার নিয়ে তুমি কি করো, যে এই ক্যাপিলারির মধ্যে দিয়ে ফ্লো করতে দাও, দিয়ে কত টাইম নিচ্ছে সেটা মাপো, নাকি নিশি কি নাও নাও determine flow time, determine flow time t water by using স্টপ ওয়াচ, বা তুমি ফোন থেকেও করতে পারো বা স্টপ ওয়াচ নিয়েও করতে পারো, ইউজিং স্টপ ওয়াচ ফর ওয়াটার ইন অসওয়াল বিস্কোমিটার। অসওয়াল বিস্কোমিটারে ওয়াটার নিয়ে স্টপ ওয়াচের সাহায্যে তুমি ফ্লো টাইমটা মাপবে। তার মানে কি, দ্যাট ইজ ফ্লোটা মাপছো, যে এ থেকে বি দাগ পর্যন্ত লিকুইডটা ফ্লো হতে কত সময় নিল সেটা মাপলাম। দ্যাট ইজ টাইম টেকেন ফর flowing the liquid from A to B through capillary টিউবের মধ্য দিয়ে এ থেকে বি লিকুইড বি দাগ পর্যন্ত লিকুইডটা ফ্লো হতে কত টাইম নিল সেটা মাপলাম। এবার কি নেক্সট, replace water, use unknown liquid, measure same procedure, মানে flow time টা মেজার করো। Now replace, এটা ফেলে দাও। Now replace water and use same volume of unknown liquid, সেম ভলিউম নিচ্ছে, তার কারণ কি, ওই এইচটাকে ক্যান্সেল আউট করবো। ইউজ সেম ভলিউম অফ আননোন লিকুইড অ্যান্ড মেজার এই কি আননোন, সেম একবার সেম জিনিস। তাহলে দেখো আমি এই দুটো পেয়ে গেলাম, এই টি আননোন পেয়ে গেলাম, টি ওয়াটারও পেয়ে গেছি। এবার কি, এই যে স্পেসিফিক গ্র্যাভিটি বোতল ইউজ করে, যেটাকে আমরা সারফেস টেনশনও বলেছিলাম, যে স্পেসিফিক গ্র্যাভিটি বোতল ইউজ করো, যে ইউজ স্পেসিফিক গ্র্যাভিটি বোতল, ইউজ স্পেসিফিক গ্র্যাভিটি বোতল, মেজার রো unknown, measure কি, the density of unknown solution, তাহলে এইগুলো দেখো তোমাকে প্র্যাকটিক্যালি করতে হবে। এবার কি, যে যদি তোমাকে দেখো এইগুলো জানা থাকে, if এটা ওয়াটার রো ওয়াটার, এগুলো দেখো ইজ নোন, তুমি জানা থাকে, then using the above formula, using the above equation, এটা unknown, এটা can be determined। তাহলে এই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল। এবার তোমাদের এইটা সেকেন্ড সেম প্র্যাকটিক্যাল আছে, করতে হবে। যদিও তোমাদের স্যাম্পেল প্রিপারেশনটা করতে হয় না, তাই এটা তোমাদের সাপ্লাই করা হয়। তোমাদের কাজ হচ্ছে কি, জাস্ট ফ্লো টাইমটা মাপতে হবে। তাই জেনারেলি একবার করে মেপো না, কারণ একবার যেটা তুমি মাপছো সেটা তো ভুল হতেই পারে। তাই প্রত্যেকটা সলিউশনের জন্য 3 বার করে মাপবে, মানে ওয়াটারকে নিয়ে 3 বার রান করে দেখবে মানটা একই পাচ্ছ কিনা। একই রকম ভাবে আননোন লিকুইডের ক্ষেত্রে 3 বার মেজারমেন্ট করবে টাইমটা, ওই 3টে ভ্যালু গড় মান নিয়ে আপনি ফ্লো টাইমটা বলবে। সবার ওকে, কি বললাম? হ্যাঁ স্যার।
প্র্যাকটিক্যালটার সাবধানতা কি কি, প্রিকুয়েশন কি কি আমাকে মানতে হবে। প্রিকুয়েশন প্রিকুয়েশন কি কি আছে বলতো? যে পয়েন্ট প্রিকুয়েশন মেনলি ভ্যালিড অনলি ফর ল্যামিনার ফ্লো, তাই যাতে ফ্লোটা এই যখন লিকুইডটা ফ্লো করছে সেটা যাতে ল্যামিনার ফ্লো বা স্ট্রিমলাইন ফ্লো হয় সেটাকে আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে 1 নম্বর, the flow of liquid the flow of liquid must be laminar flow হতে হয়। আর 2 নম্বর কি, এই যে ভিস্কোমিটারটাকে ভার্টিক্যালি ক্ল্যাম্প করতে হবে যাতে প্রেসারটাকে রিপ্লেস করে আমরা এইচ রোজি বলতে পারি। যে ভিস্কোমিটার should be clamped, ভিস্কোমিটার এটা should be clamped, ভার্টিক্যালি ক্ল্যাম্প করতে হবে। সো উই রিপ্লেস, তাহলে দেখো আমরা এই রিপ্লেস প্রেসারটাকে আমরা রিপ্লেস করতে পারবো। 3 নম্বর কি, যে টেম্পারেচারটা অতি অবশ্যই তোমাকে নোট করতে হবে, কারণ টেম্পারেচারের সাথে সাথে কি হয় এই ভিসকোসিটিটা দেখো চেঞ্জ হয়ে যায়। যে টেম্পারেচার শুড বি নোটেড, কারণ ভিসকোসিটি অফ লিকুইড এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। বিকজ এটা অফ লিকুইড এটা ডিপেন্ড আপন টেম্পারেচারের উপর ডিপেন্ড করে অতি অবশ্যই, কারণ টেম্পারেচার জন্য 10 নম্বর প্র্যাকটিক্যালের জন্য 2 নম্বর এই টেম্পারেচার জন্য থাকে, তাই টেম্পারেচারটা কেয়ারফুলি লিখে দেখি। নেক্সট, এই হচ্ছে সাবধানতা। ওকে, সবাই ঠিক আছে? একটু অন্য কোশ্চেনে যাবো। এই বাকি সবাই শুনতে পাচ্ছ কি বলছি? এখানে একটা প্রশ্ন এখান থেকে আসে, এই অসওয়াল ভিস্কোমিটার ব্যবহার করে আমরা মার্কারি পারো এর ভিসকোসিটির মানটাকে, মার্কারি তো লিকুইড, এই মার্কারি ভিসকোসিটির মান ডিটারমাইন করা যায় না কেন, এটা প্রশ্ন করে। যে ইউজিং অসওয়াল ভিস্কোমিটার, OSTWALD, Oswald viscometer, if we cannot determine the viscosity of liquid, viscosity of mercury, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। Using Oswald viscometer, we cannot determine the viscosity of mercury. Why? এটা কি হবে? দেখো, তার কারণ হচ্ছে কি বলতো, এইটা করা যায় না তার কারণ যে মার্কারি গ্লাস সারফেসকে পুরো ভিজিয়ে দেয় না, কারণ এখানে কোয়েসিভ ফোর্স খুব স্ট্রং, তাই না? Since mercury does not wet the glass surface কে ভিজিয়ে দেয় না, তাই কি হয়, ওই যে আমরা পয়েন্ট ইকুয়েশন ডিরাইভ করার সময় যেরকম কনসিডার করেছিলাম কি, যে টিউবের ইমিডিয়েট কন্ট্যাক্টে যে লেয়ারটা আছে সেটা দেখো ল্যামিনার ফ্লো, কি হয় সেটা দেখো স্টেশনারি ডিউ টু স্ট্রং অ্যাডিসিভ ফোর্স। তাহলে স্টেশনারি লেয়ারের রেসপেক্টে দেখো আমরা তার পরের লেয়ারগুলোকে ভেলোসিটি বেড়ে যাচ্ছিল। তাহলে এখানে কিন্তু যেহেতু মার্কারি গ্লাস সারফেসকে ভিজিয়ে দেয় না, তাই এখানে সেটা কিন্তু স্টেশনারি হয় না। Since mercury does not wet the glass surface, so the layer which is
is in immediate contact, immediate, which is in immediate contact with glass surface, with glass surface দেখুন, with glass surface, সেটা কি হয়, it is not স্টেশনারি। তাই কি হয়, এটা গ্লাস সারফেস উপর দিয়ে স্লিপ কেটে বেরিয়ে যায়, স্লিপ ওভার দ্য গ্লাস সারফেস, স্লিপ ওভার ওভার দ্য গ্লাস সারফেস, গ্লাস সারফেস দিয়ে এটা স্লিপ কেটে বেরিয়ে যায়। যদিও দেখো এর ডেনসিটি খুব হাই, তাও কিনা এর খুব ফাস্টলি মুভ করে বলে এর ফ্লোটা ল্যামিনার ফ্লো হয় না। although its density is very high, it move ভেরি ফাস্টলি, কারণ ওটা স্টেশনারি লেয়ার নেই বলে ভেরি ফাস্টলি, কারণ ভিজিয়ে দিচ্ছে না। তাই দ্য ফ্লো ইজ নট ল্যামিনার, টার্বুলেন্ট ফ্লো হয়ে যায়। তাই টার্বুলেন্ট ফ্লো হয়ে যায় বলে কি হয়, আমরা অসমান ভিস্কোমিটারের সাহায্যে মার্কারিস ভিসকোসিটি ডিটারমাইন করতে পারি না। এটা ইমিডিয়েট কন্ট্যাক্ট উইথ গ্লাস সারফেস ইজ নট স্টেশনারি, এটা ইম্পর্টেন্ট কথা। ওকে, সব ঠিক আছে? অনেক সময় দেখবে অনেক কলেজে কাঁচের ভিস্কোমিটার ব্যবহার না করে তোমরা ভেঙে দাও, দেখবে প্লাস্টিকের বা টেফলনের ভিস্কোমিটার ব্যবহার করে, খুব সস্তার কম দামি জিনিস। এই যে আমরা টেফলন বা প্লাস্টিকের যদি ভিস্কোমিটার ব্যবহার করি, তাহলে কিছু আমরা ভুল রেজাল্ট পাবো, সেটা একটা কোশ্চেন আসে যে ইফ উই ইউজ ভিস্কোমিটার মেড বাই টেফলন অর প্লাস্টিক, তাহলে কিছু এরর হবে। সত্যি একটা এরর পাওয়া যাবে। কারণ কি বলতো, টেফলন বা প্লাস্টিকের সারফেস কেউ কিনা ওয়াটার ভেজায় না, ওয়েট করে না, তাই এক্ষেত্রে কিনা ওই ইমিডিয়েট লেয়ারটা স্টেশনারি হয় না বলে এক্ষেত্রে কিন্তু লিকুইড যখন ফ্লো করে সেটা ল্যামিনার ফ্লো থাকে না। তাই ল্যামিনার ফ্লো না হলে পয়েন্ট ইকুয়েশন ভ্যালিড হবে না, তাই এখানেও কিনা একটা এরর পাওয়া যায়। তাই আমরা প্লাস্টিক বা টেফলনের ভিস্কোমিটারও কিন্তু ব্যবহার করব না। তাহলে এটাও একটা কোশ্চেন যে if we use viscometer made by Teflon or plastic, PLASTIC, then একটা কি হয়, then there will have some কিছু error আছে, there will have an error in এটা, ঠিক আছে? যদি আমি একটা aqueous unknown solution ইউজ করি, if we use viscometer made by Teflon or plastic, then there will have an error in it if aqueous solution is used. Aqueous solution is used. তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ওয়াটার কখনো প্লাস্টিক সারফেসকে ভেজায় না, because water does not wet the plastic সারফেসকে ভেজাতে পারে না। তাই এখানে কোনো লেয়ার স্টেশনারি হয় না,
So here no layer is স্টেশনারি। কোনো লেয়ারটাই আমরা স্টেশনারি লেয়ার পাই না, তাই ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যায়। as the flow becomes turbulent. Poisson equation cannot valid for turbulent flow. Poisson equation Poisson Poisson's equation এটা কখনো ভ্যালিড নয়, cannot valid for turbulent flow। তাই দেখো আমরা প্লাস্টিকের পলিটো ইউজ করতে পারি না, বুঝতে পারছো? তাহলে এইগুলো 2 নম্বরে মেনলি কোশ্চেন হয়, এগুলো একটু পড়বে। আর একটা কোশ্চেন হয় যে আমরা কি বুলেট ইউজ করতে পারি? বুলেট দ্বারা কি করতে পারি এটা কেউ বলতে পারবে? যে আমরা দেখো যে বুলেট ইউজ করে কি এই বিস্কুট মানে আমরা দেখি ফ্লোটাই মারছি, তা তুমি একটা বুয়েট ভর্তি করে দিলে সেখান থেকে লিকুইডটাকে ফ্লো করাচ্ছ, বুয়েট ইউজ করে কি করা যাবে? কি বলতে পারবে? ইউজিং বুলেট, আমরা যদি বুলেট ইউজ করি কাঁচের বুলেট তাহলে কি হবে? ইউজিং বুলেট হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, দেখো হ্যাঁ স্যার। তাহলে বলা যাচ্ছে যদি বুলেট ইউজ করি তাহলে কি ইটার মানটা সঠিক পাবো? ইউজিং বুলেট we cannot measure এটা accurately। কেন বলো? বুলেট ইউজ করে কিন্তু করা যেতে পারে, কিন্তু এখানে আমরা অ্যাকুরেটলি পাবো না। তার কারণ কি? বুলেটের রেডিয়াসটা অনেক বড়, তাই এটা ল্যামিনার ফ্লো হয় না, টার্বুলেন্ট হয়ে যায়। বিকজ দ্য রেডিয়াস অফ দ্য বুলেট because the radius of the bullet is large, so the radiusটা বেশি হলে সেটা ক্রিটিক্যাল ভেলোসিটির মানটা কমে যায়। so the flow of liquid is turbulent, so the flow of liquid is এটা turbulent flow হয়, is turbulent, as Poisson cannot be applied। হ্যাঁ, as Poisson equation এখানেও আমরা অ্যাপ্লাই করতে পারি না, cannot be applied। তাহলে বুলেটের সাহায্য হচ্ছে না। মনে রাখতে হবে এই পারপাসের জন্যই, যাতে আমাকে কোয়ালিফিকেশন অ্যাপ্লাই করা যায়, তার জন্যই আমাকে রেডিয়াসটা খুব কম করতে হয়, মানে ক্যাপিলারি টিউব পর্যন্ত ইউজ করতে হয়, যেটা অসওয়াল বিস্কুমিটারের মধ্যে আছে, যাতে করে কিনা ফ্লোটা ল্যামিনার ফ্লো হয়, তবেই কিনা আমরা এই সমীকরণটাকে প্রয়োগ করতে পারবো। এই কোশ্চেনগুলো 2 নম্বরে মেনলি হয়, এগুলো একটু করে রাখবে। হ্যাঁ, সবার ওকে? এই সবার ঠিক আছে? বেশ, বেশ ঠিক আছে। আমরা দেখো অসওয়াল ভিস্কোমিটারের সাহায্যে আমরা কোন একটা আননোন লিকুইডে ভিস্কোসিটির মানটা বার করলাম। আর একটা মেথডে করা যায় যে ডিটারমিনেশন অফ ভিস্কোসিটি অফ লিকুইড, এটা দেখো 1 নম্বর উপায়। আর একটা করা যায় যে সেইটা একটু বলবো, তাহলে এখানে দেখো আমি হেডিংটা এটাই দিচ্ছি,
determination of viscosity coefficient of a liquid by আর একটা মেথড আছে সেটা বলা যাক। এখানে দেখো আমি হেডিং দিচ্ছি যে ডিটারমিনেশন অফ viscosity coefficient of the liquid, এটা 2 নম্বর দাও, বাই ফলিং স্ফিয়ার মেথড। FALLING ফলিং স্ফিয়ার, SPHERE ফলিং স্ফিয়ার মেথড। মানে একটা স্ফিয়ারকে তুমি ফেলে দাও, কোথায় ফেলছো? ধরো এরকম বলছি, দেখো যে আমি এখানে দেখো একটা কন্টেনারের মধ্যে ধরো একটা লিকুইড নেওয়া আছে, এই কন্টেনার ধরো একটা লিকুইড নিয়েছে, এই একটা লিকুইড লেয়ার, তুমি একটা স্ফিয়ার, একটা ধরো গোলাকার কোন একটা বডি, এই বডিটাকে তুমি কি করলে যে এই লিকুইডের মধ্যে ফ্রিলি ফল করতে দিলে, ঠিক আছে? যে এটা দেখো কি, যে ধরো আমি এটা বললাম, ধরো একটা আমরা লিকুইড নিয়েছি, এটা একটা এখানে লিকুইড আছে, লিকুইড, এই দেখো এই স্ফিয়ার বডিটা, এই বডিটা লোহার বডিও হতে পারে বা কোনো মেটেরিয়াল বডি হতে পারে, সেই বডিটাকে তুমি ওখান থেকে নিচের দিকে দেখো বডিটা নামছে, এর মোশনটা দেখো এদিকে। তো এই যে বডিটা যখন দেখো উপর থেকে নিচে পড়ে, সেখান থেকেও কিনা আমরা যে এই লিকুইডের ভিসকোসিটি কোএফিসিয়েন্টের মানটাও কিনা বার করতে পারি। কিভাবে দেখি? দেখো এখানে কিভাবে বলবো, যে দেখো যখন কোনো একটা বডি বা স্ফিয়ার পড়ে থ্রু এ ভিসকাস লিকুইড, এর উপর 3টে বল বা ফোর্স কাজ করে, 3টে ভিন্ন ভিন্ন বল। কিরকম? যে when a body, ব্র্যাকেটে আমি স্ফিয়ার বললাম, when a body is falling through a viscous liquid, যার দেখো ডেনসিটি হ্যাভিং, এই ডেনসিটিটা আমি বলে দিলাম, এই ডেনসিটি রো, এবং ভিসকোসিটি কোএফিসিয়েন্ট এন্ড ভিসকোসিটি কোএফিসিয়েন্ট ইন ইটা। তাহলে এগুলো দেখো বলে দেওয়া আছে যে এই লিকুইডটা ডেনসিটি রো, ভিসকোসিটি কোএফিসিয়েন্ট ইটা, এটার মধ্য দিয়ে একটা বডি ফ্রিলি ফল করছে। তখন কি হয়, যে when a body is falling through a viscous liquid, then 3টে ফোর্স এর উপর কাজ করে, then three defined forces act on it। 3টে ফোর্স এর উপরে কাজ করে। কি কি ফোর্স? 1 নম্বর, 3টে ফোর্স, একটা ফোর্স কি বলতো, তার এই বডিটার ওয়েটের জন্য, দেখো ডিউ টু ওয়েটস, এই ওয়েটের জন্য দেখো ওয়েটটা নিচের দিকে কাজ করে, এটাকে দেখো আমি ডব্লিউ বলছি, যার মান দেখো এমজি, এটা নিচের দিকে কাজ করছে। তাহলে 1 নম্বর হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স ডিউ টু দ্য ওয়েট অফ দ্য বডি। 1 নম্বর কি, যে ডাউনওয়ার্ড ফোর্স due to the weight of the body, এটাকে আমি ডব্লিউ দিয়ে প্রকাশ করলাম। তাহলে ওয়েটের জন্য ডাউনওয়ার্ড ফোর্স 2 নম্বর। আর কি কি ফোর্স হতে পারে কেউ বলতে পারবে? কি কি হতে পারে? এই শুনতে পাচ্ছ সবাই কি বলছি? স্যার একটা ভিসকোসিটির জন্য ফোর্স হবে, সেটা কোন দিকে কাজ করবে? উপর দিকে। এটা উপর দিকে। তাহলে একটা ফোর্স দেখো আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে তার ভিসকোসিটির জন্য, মানে তার প্রবাহটাকে বাধা দিচ্ছে, যেটাকে আমি F1 বললাম। আর কি হতে পারে বলতে পারবে? আর একটা কি হয়?
আর একটা হয় স্যার বাউন্স এটা প্লাবতা বল। একদম ঠিক, প্লাবতার জন্য, প্লাবতা বা বাউন্সির জন্য, যেটা আমরা কি হয় যেমন দেখো না যে নদীর জলের উপর নৌকা ভাসছে, তাহলে ভাসছে কেন, এখানে আপওয়ার্ড ফোর্সের ম্যাগনিটিউডটা বেশি, এটাকে প্লাবতার জন্য বলা হয়, যেটা আমরা আর্কিমিডিসের প্রিন্সিপাল থেকে পাই। তাহলে আর একটা ফোর্স উপর দিকে কাজ করছে যেটাকে আমরা F2 বলছি। তাহলে এই F1 F2 কি তো লিখে দিই। তাহলে 2 নম্বর আসছে আপওয়ার্ড ফোর্স ডিউ টু, দেখো যে আপওয়ার্ড ফোর্স due to viscous drag, due to viscous drag, যেটাকে আমি F1 বলে মার্ক করলাম। আর একটা দেখো হয় তা প্লাবতার জন্য, এটা আর্কিমিডিসের প্রিন্সিপাল থেকে আমরা পাই কি আপওয়ার্ড ফোর্স due to its buoyancy, BUYANCY, প্লাবতা, এর মান কত হয়? প্লাবতার জন্য যে আপওয়ার্ড ফোর্স, সেটা হচ্ছে কি যে তার নিজের যে দেখো সময়, নিজের যে ওজন, যে সময়তনের দেখো ফ্লুইড সে ডিসপ্লেস করে, তাই না? মানে আর্কিমিডিসের নীতি অনুযায়ী কি বলা হয় যে কোনো একটা পদার্থ যখন দেখো যে ফ্লুইডে ফেলা হয়, যে তরলে ফেলা হয়, তখন তার নিজের যে ওয়েট, তার সম আয়তনের লিকুইড সে যদি দেখো তাকে ডিসপ্লেস করে, ছড়িয়ে যায়, তাহলে এটা এরকম বলা যায় যে অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল, according to Archimedes, ARCHIMEDES, according to Archimedes principle, কি হয়? It is equal to the weight of the fluid displaced, কতটা ফ্লুইড ডিসপ্লেসড করলো, এটাকে দেখো আমরা F2 বললাম। তাহলে দেখো যখন কোন একটা বডি ভিসকাস লিকুইডের মধ্য দিয়ে উপর থেকে নিচে পড়ে, এরকম তিনটে ফোর্স কাজ করছে। এবার দেখো তো যত বডিটা উপর থেকে নিচে নামে, এর ভেলোসিটি ইনক্রিজ করে করে যায় ডিউ টু গ্র্যাভিটি। একই সাথে অপোজিং যে ফোর্স গুলো আছে, মানে ভিসকাস ড্র্যাগ, এগুলো দেখো ইনক্রিজ করে করে যায়। তাহলে উপর দিকেও বাড়ছে, নিচের দিকেও বাড়ছে, একে অপরকে ক্যান্সেল আউট করে বলে একটা স্টেজ আসে যেখানে কি হয়, এই ডাউনওয়ার্ড ফোর্স ডিউ টু ইটস ওয়েট এক্স্যাক্টলি ইকুয়াল টু সাম অফ আপওয়ার্ড ফোর্স। সাম মানে কি F1 F2 মিলিত যে ফোর্স, বাউয়েন্সি এবং তার ভিসকাস ড্র্যাগের জন্য এটা সমান হয়ে যায়। যে সিচুয়েশনে এই পার্টিকেল বা বডিটার কোনো অ্যাক্সিলারেশন বা ত্বরণ থাকে না, তখন সে একটা কনস্ট্যান্ট ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেইন করে, এবং সেই ভেলোসিটি নিয়ে সে কি হয়, নিচের দিকে নামতে থাকে। এই কনস্ট্যান্ট ম্যাক্সিমাম ভেলোসিটিটাকে আমরা টার্মিনাল ভেলোসিটি বলি। এই কথাগুলো কি বললাম একটু বলি, যে when the body move downward, যখন দেখো বডিটা নিচের দিকে নামছে, মুভ ডাউনওয়ার্ড, its velocity ইনক্রিজ করে অভিকর্ষজ ত্বরণের জন্য। এই ভেলোসিটি ইনক্রিজেস ডিউ টু গ্র্যাভিটি, তাই তো? এগেন দেখো অপোজিং যে ফোর্স ভিসকাস ড্র্যাগ, এটাও দেখো ইনক্রিজ করে। এগেন অপোজিং OPPOSING, অপোজিং ভিসকাস
ড্র্যাগ, ভিসকাস ড্র্যাগ, এটাও দেখো অলসো ইনক্রিজেস, এটাও বেড়ে বেড়ে যায়। তাই কি হয়, একটা স্টেজ আসে বা একটা সিচুয়েশন আসে যখন আপওয়ার্ড ফোর্স এবং ডাউনওয়ার্ড ফোর্সের ব্যালেন্স করে। সো এ স্টেজ রিচ করে, রিচেস when the when the downward force, when the downward force due to weight, downward force due এই দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার বললাম দেখো একটা স্টেজ আসছে যেখানে দেখো ডাউনওয়ার্ড ফোর্স ডিউ টু ওয়েট, এটা কি হয়, ইজ ইকুয়াল টু দা is is equal to the sum of upward force, sum of upward force due to buoyancy, buoyancy Buoyancy and viscous drag, ডিসকাস ট্র্যাক এবং বায়োলজির জন্য যে দেখো আপওয়ার্ড ফোর্স সেটাকে ব্যালেন্স করলো ডাউনওয়ার্ড ফোর্স ডিউ টু ইটস ওয়েট, তখন কি হয় দেখো যে সো স্টেজ রিচেস when the downward force due to weight is equal to sum of upward force due to buoyancy and viscous drag, তখন কি হয়, তখন কিন্তু কোনো দেখো কোনো ফোর্স থাকে না যে এটাকে অ্যাক্সিলারেট করবে, মানে ত্বরণ আরো বৃদ্ধি মানে গতিবেগ বাড়িয়ে বাড়িয়ে দিবে। Then there will have no force, then there will have no force, কারণ ব্যালেন্স করে গেছে, to accelerate it, ACCELERAT, to accelerate it, এটা no force to accelerate it। এই সিচুয়েশনে কি হয়, in this situation a constant maximum velocity attain করে, a constant maximum velocity is attained। এই কনস্ট্যান্ট ম্যাক্সিমাম ভেলোসিটিটাকে টার্মিনাল ভেলোসিটি বলে। দিস কনস্ট্যান্ট ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ কল্ড, কোথায় গেল নেট নেই গেল, this constant maximum velocity এটাকেই দেখো is called টার্মিনাল, এটাকে টার্মিনাল ভেলোসিটি বলে। টার্মিনাল ভেলোসিটিকে আমি ভিসি বলে মার্ক করছি, খুব ইম্পর্টেন্ট, কাকে টার্মিনাল ভেলোসিটি বলবো, ওকে। বলবেন এবার এই তিনটে ফোর্সের ম্যাগনিটিউড কত সেটাকে আমি ইন্ডিভিজুয়াল ক্যালকুলেট করি, ইন্ডিভিজুয়াল ক্যালকুলেট করে দেখো সেগুলোকে বসালেই আমরা এর মান কত পেরে যাবো।
তাহলে এক এক করে এসো। যে 1 নম্বর দেখো তার ওয়েটের জন্য বলেছিলাম তো, যে 1 নম্বর যে ডাউনওয়ার্ড ফোর্স তার মানটা কত বার করি। দেখো যদি আমি এই বডিটা রেডিয়াস আর কনসিডার করি, যে লেট দ্য রেডিয়াস অফ দ্য বডি, লেট দ্য রেডিয়াস অফ দ্য বডি ইজ আর, এবং এর ডেনসিটি অ্যান্ড ইটস ডেনসিটি, দেখো যদি একটা লোহার একটা বডি হয় তো তার ডেনসিটিটাকে দেখো আমি এইরকম বললাম, এই সিগমা ধরলাম, কারণ রোটা দেখো আমি লিকুইডের ডেনসিটি হয়েছি। তাহলে এ যদি ডেনসিটি সিগমা হয় তাহলে ওয়েট অফ দ্য বডি কত হবে, ওয়েট অফ দ্য বডি দেখো যেটাকে আমরা ডব্লিউ, এটা দেখো এম ইন্টু জি। আমরা সবাই জানি দেখো ডেনসিটি সমান কি মাস বাই ভলিউম, তাহলে অতএব মাস কত ডেনসিটি ইন্টু ভলিউম। তাহলে এটাকে রিপ্লেস করে দেখো আমরা ডেনসিটিটাকে দেখো আমি এখানে ডেনসিটিটাকে এখানে দেখো আমি সিগমা দিয়ে প্রকাশ করেছি, তাহলে সিগমা ইন্টু ভি। তাহলে এর জায়গায় দেখো আমি সিগমা ইন্টু ভি ইন্টু জি। ভি কত হয় দেখো, যদি আর যদি রেডিয়াস হয় তাহলে এটা একটা গোলক, গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, তাহলে সিগমা ইন্টু দেখো 4/3 পাই আর কিউ ইন্টু জি। তাহলে অতএব ওয়েট হচ্ছে দেখো আমরা কত পাচ্ছি, যে 4/3 পাই আর কিউ সিগমা জি। এটা দেখো ডাউনওয়ার্ড ফোর্সের মান। ওকে, এখানে ভিটা কি গো, ভিটা হচ্ছে দেখো ভলিউম অফ দ্য বডি, এটা হচ্ছে ভলিউম অফ দ্য বডি। ওকে, এবার যখন কোনো একটা এই বডি কোনো একটা ভিসকাস মিডিয়ামের মধ্য দিয়ে ফ্লো করে, তখন আমরা স্টোকসের সূত্র থেকে ভিসকাস ফোর্সের মান কত পাই সেটা এখানে লিখবো। কারণ দেখো আমরা দেখো পয়েন্ট ইকুয়েশন যেটা পেয়েছি সেটা কিন্তু দেখো অ্যাকচুয়ালি টিউবের মধ্যে দিয়ে লিকুইড ফ্লো করার সময়, কিন্তু এখানে যখন কোনো একটা বডি, কোনো স্ফেরিক্যাল বডি কোনো একটা ভিসকাস মিডিয়ামের মধ্য দিয়ে ফ্লো করে, তখন স্টোকসের সূত্র প্রয়োগ করতে হয়, সেটা আমি পরে বলছি। হ্যাঁ, যে when a body move through a viscous medium, একটা ভিসকাস মিডিয়ামের মধ্য দিয়ে দেখো মুভ করছে, দেন ইউজিং স্টোকস ল আমরা কত পাবো, অ্যাকর্ডিং টু স্টোকস STOKE', then according to Stokes' law, viscous force কত হয় কেউ জানো, স্টোকস সূত্র অনুযায়ী কত পাওয়া যায়, কে বলতে পারবে? ভিসকাস ফোর্স দেখো আমরা F ইকুয়াল টু, দেখো এখানে দেখো এটা কি মনে হয় F1 বলেছিলাম, যে ভিসকাস ফোর্স বা ভিসকাস ড্র্যাগ এটা দেখো 6 পাই ইটা আর ভি পাওয়া যায়। এগুলো আমি এই স্টোকস সূত্রটাকে আমি আসছি যে পরে বলবো। এটা দেখো আমরা 2 নম্বর সমীকরণ, এখানে দেখো প্রত্যেকটা টার্ম কি, এটা হচ্ছে দেখো ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, আর আর আছে এটা দেখো রেডিয়াস অফ দ্য বডি, আর ভি আছে, ভিটা কি ভেলোসিটি অফ দ্য বডি। তাহলে এটা ভিসকাস ড্র্যাগের জন্য দেখো এইটা হচ্ছে একটা আপওয়ার্ড ফোর্সে পেলাম 2 নম্বর। নেক্সট 3 নম্বর দেখো, 3 নম্বরে দেখো বায়োয়েন্সির জন্য বলেছিলাম, প্লাবতার জন্য।
তো সেটার মান কত হয় দেখি। এই পরিমাণ সবার হয়েছে? বেশ, দেখো যদি ফ্লুইড বা লিকুইডের ডেনসিটি দেখো আমি রো ধরেছি, তাহলে ইফ দ্য ডেনসিটি অফ দ্য ফ্লুইড if the density of the fluid এটা is rho, তখন then upward force due to buoyancy কত হয়? due to buoyancy BUOY ANCY, এটা দেখো কত হয়? এটা যে কত ওয়েট অফ ফ্লুইড ডিসপ্লেস করছে তার সঙ্গে সমান। এটাই দেখো ইকুয়াল টু কি, যে ওয়েট অফ ফ্লুইড ডিসপ্লেসড। দেখো এটাকে দেখো আমি m ইন্টু জি, এখানে এমটা কি, যে মাস অফ ফ্লুইড, মাস অফ ফ্লুইডটাকে দেখো আমরা তার ডেনসিটি ইন্টু ভলিউম বলতে পারি। তাই এটাকে দেখো ডেনসিটি ইন্টু ভলিউম ইন্টু জি। এবার এখানে দেখো এই রেডিয়াস যেহেতু আর, তাই দেখো আমরা এটাকে গোলক 4/3 পাই আর কিউব ইন্টু জি। তাহলে দেখো আমরা যে F2 আপওয়ার্ড ফোর্স ডিউ বায়োন্সি কত পেলাম, যে 4/3 পাই আর কিউব রো জি। এটা 3 নম্বর সমীকরণ। খুব ডিস্টার্ব আছে, তারপরে এত ডিস্টার্ব হলে বলবে। তাহলে টোটাল আপওয়ার্ড, অতএব টোটাল আপওয়ার্ড ফোর্স দেখো আমরা এই ভিসকাস ড্র্যাগের জন্য 6 পাই ইটা আর ভি, আর বায়োন্সির জন্য 4/3 পাই আর কিউব রো জি। তাহলে যখন দেখো টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন করে, তখন টোটাল আপওয়ার্ড ফোর্স ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। when terminal velocity is attained, then তখন কি হয়, টোটাল আপওয়ার্ড ফোর্স that is equal to আমরা ডাউনওয়ার্ড ফোর্স পাই, ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে আপওয়ার্ড ফোর্স কত, দেখো আমরা 6 পাই ইটা আর ভি, আর এটা দেখো আমরা 4/3 পাই আর কিউব রো জি। ডাউনওয়ার্ড ফোর্স ডিউ টু ইটস ওয়েট, দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা এই 4/3 পাই আর কিউব পেয়েছিলাম। তাহলে এখান থেকে দেখো আমাকে টার্মিনাল ভেলোসিটির মান কত হয় বার করবো। তাহলে দেখো এখান থেকে 6 পাই ইটা আর ভি, বাকি দুটো দেখো ওদিকে নিয়ে গেলাম, 4/3 পাই আর কিউ জি কমন নিলে দেখো সিগমা মাইনাস রো দেখো থাকে, আর ভি কত পেলাম, তাহলে উপরে দেখো 4 পাই আর কিউ জি, তলায় দেখো 3 ইন্টু 6 পাই ইটা আর, এখানে সিগমা মাইনাস রো দেখো পাবো। উপর নিচে ক্যান্সেল আউট করলে দেখো আমরা 2 4 আর 2 3 6 বলতে পারি। তুমি এখানে কাটাকাটি করো, দেখো এটা 2 4 2 3 6, একটা আর কেটে আর স্কোয়ার হয়ে গেল,
তাহলে আলটিমেটলি দেখো আমরা পাচ্ছি কি, যে উপরে দেখো 2 তলায় 9, 2 9, উপরে দেখো পাই পাই দেখো কেটে গেছে, তাহলে আর স্কোয়ার জি বাই এটা সিগমা মাইনাস রো। কারণ এখানে দেখো পাইটাও দেখো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এটাই দেখো আমরা এখান থেকে দেখো ঘুরিয়ে এইটা দেখো টার্মিনাল ভেলোসিটির এক্সপ্রেশন। আমাদের টার্গেট কি ছিল গো, এটা বার করা। তাহলে অর এটা সমান দেখো 2 এই আর স্কোয়ার জি বাই ডি মাইনাস রো। তাহলে এখান থেকেও দেখো আমরা এটার মানটা বার করতে পারি, যে ইফ আর ভি সিগমা রো আর নোন, এই চারটে যদি জানা থাকে, দেন এটা can be calculated. দেখো এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। Derive a relation বা derive an expression for terminal velocity when a body is moving through a fluid. তার টার্মিনাল ভেলোসিটি এক্সপ্রেশন কত হয় বার করো, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, তাহলে আমি ডেটটাকে চেঞ্জ করে দেখি। বলে বলবে। হ্যাঁ, হয়েছে স্যার। বেশ, এখান থেকে আমরা টার্মিনাল ভেলোসিটি কি বলতে পারি দেখো, যে এই যে এই সমীকরণ থেকে দুটো কথা দেখো বলা যায়, যে টার্মিনাল ভেলোসিটি দেখো ভি প্রপোর্শনাল টু দেখো আর স্কোয়ার, যখন আমার বাকি টার্মগুলো মানে এটা সিগমা রো এগুলো দেখো ফিক্স থাকে। তাহলে টার্মিনাল ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু দা স্কোয়ার অফ রেডিয়াস অফ দ্য বডি। খুব ইম্পর্টেন্ট, স্কোয়ার ফর্মে আছে। আর একটা দেখো বলতে পারি কি, যে ভিসকোসিটি কোএফিসিয়েন্টের সঙ্গে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে যে টার্মিনাল ভেলোসিটি ভি প্রপোর্শনাল টু 1/η, কখন, যখন আর সিগমা রো এইগুলো দেখো ফিক্স থাকে। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানছে ভিসকোসিটি কোএফিসিয়েন্টের সাথে। তাহলে হাই ভিসকাস মিডিয়ামে এই টার্মিনাল ভেলোসিটির মানটা খুব কম হবে, লো ভিসকাস মিডিয়ামে এর মানটা খুব বেশি হবে, তাই তো? সো at high viscous medium the magnitude of terminal velocity এটা কি লো or vice versa, উল্টোটা, and low viscous medium টার্মিনাল ভেলোসিটি, এটা দেখো ভেলোসিটি হাই, এই কথা বলতে পারি। বলে বলবে। বেশ, এবার দেখো তো উপরের ওই সমীকরণ থেকে দেখো আর একটা কি বলতে পারি, যদি এই যে সিগমার মান বেশি হয় রো অপেক্ষা, এটার মানে কি গো, এইটা অ্যাকচুয়ালি কি ছিল, এটা দেখো বলেছিলাম বডি ডেনসিটি কত, ডেনসিটি অফ বডি স্ফিয়ারটা, এটা দেখো ছিল লিকুইডটা ডেনসিটি কত, ডেনসিটি অফ ফ্লুইড
ডিরেকশনে দেখো আমরা ব্র্যাকেটেড কোয়ান্টিটি দেখো পজিটিভ পাবো, মানে সিগমা মাইনাস রোটা, এই সিগমা মাইনাস রো এটা পজিটিভ। সো ভি এর মানও দেখো পজিটিভ। তার মানে কি, যদি দেখো বডি ডেনসিটি বেশি হয়ে যায় ফ্লুইডের ডেনসিটি অপেক্ষা, তখন দেখো বডিটার ভেলোসিটি পজিটিভ, মানে বডিটা ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করে, আপওয়ার্ড ডিরেকশনে কিন্তু নয়। তাহলে এখানে কি বলতে পারি, দ্যাট মিনস when the density of the body is greater কার থেকে গো, than the density of ফ্লুইডের ডেনসিটি অপেক্ষা যদি বডি ডেনসিটি বেশি হয়ে যায়, তখন বডি মুভ দেখো ডাউনওয়ার্ড ডিরেকশন। এই ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে আমরা দেখো পজিটিভ ভেলোসিটি বলছি। ওকে, এই কারণে দেখবে যে লোহার বল নিচের দিকে নাম, কারণ লোহার বলের ডেনসিটি জলের ডেনসিটি অপেক্ষা বেশি, বুঝলে? সো স্টিল বল মুভ ডাউনওয়ার্ড ডিরেকশন ইন ওয়াটার। এর জন্য দেখো কি হয়, স্টিল বল মুভ ডাউনওয়ার্ড in water. Okay? ঠিক আছে? যদি উল্টোটা হয়, মানে বডি ডেনসিটি অপেক্ষা যদি ফ্লুইডের ডেনসিটি বেশি হয়ে যায়, তখন দেখো আমরা গতিবেগের মানটা নেগেটিভ পাবো, তাই না? তাহলে এখানে দেখো এটা বলতে পারি 4 নম্বর এটা, যে এটা লেস দ্যান বললাম, যদি এইটা থেকে এটা বেশি হয়ে যায়, তখন দেখো গতিবেগের মানটা এইটা নেগেটিভ বা গতিবেগটাও নেগেটিভ। তার মানে কি, যে when the density of the body is lower than the density of the fluid, then body moves upward direction। এটাকে আমরা lower than the density of the fluid, then the body moves upward ডিরেকশনে করবে। তাই দেখো কি হয়, এই জন্য গ্যাস বাবেল উপরের দিকে মুভ করে ওয়াটারের মধ্য দিয়ে। তাই কি হয়, গ্যাস বাবেল মুভ আপওয়ার্ড থ্রু ওয়াটার। এই সৃজনী আছো, শুনতে পাচ্ছ? ওদের ওখানে ঝড় বৃষ্টি হয়েছে, দিয়ে ওদের নেটওয়ার্কে ডিস্টার্ব, মনে নেই, চলে গেছে। বলবে হ্যাঁ। ওকে, আর লাস্ট একটা কথা 5 নম্বর, যদি দেখো আমি এই সিগমার মান রো এর সঙ্গে সমান হয়ে যায়,